দিনটা ছিল 2019 সালের রোজ বুধবার। যখন আমি টেস্টের রেজাল্ট পেলাম তখন আমার মনের মাঝে অনেক আনন্দ অনুভূত হচ্ছিল, কারণ আমি টেস্ট পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিলাম। তো তখন আমি ভেবেই নিয়েছিলাম যে আমার আর হয়তো বেশি পরিশ্রম করা লাগবে না, আমি এসএসসিতেও হয়তো ভালো রেজাল্টই করতে পারবো, জিপিএ 5 পাবো। যদিও আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, তো সায়েন্স নিয়ে পড়ার কারণে আমার 4 থেকে 5টা টিউশনই পড়া লাগতো, আবার বাসায়ও অনেক পরিশ্রম করা লাগতো। তো তখন এসএসসি পরীক্ষার ঠিক 3 মাস বাকি ছিল। যদিও তোমাদের যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের কিন্তু ভাগ্যচক্রে বা সৌভাগ্যক্রমে তোমরা 4টি মাস পেয়েছো সময় হাতে, কিন্তু আমাদের সময় 2 মাস 3 মাস এমনই সময় থাকতো। তো তখন হঠাৎ কোনো একটা দিন আমি পড়তে বসেছি, আমি অনেক অসুস্থ হয়ে গেছি হঠাৎ করে। তো তখন ডক্টরের কাছে যাই, ডক্টর বিভিন্ন পরীক্ষা দেয়। তো পরীক্ষাগুলোর রিপোর্ট যখন পাই তখন ওই দিনটা ছিল আমার পৃথিবীর সবথেকে কষ্টের দিন। আমার জীবনে ওই দিনটাই ছিল সবথেকে কষ্টের দিন, যেদিন ওই রিপোর্টটা আমি দেখেছিলাম। রিপোর্টটাতে এসেছিল যে আমার অ্যাপেন্ডিক্স হয়েছে। তো এখন হয়তো অনেক নর্মাল শোনা যাচ্ছে কথাটা, বা মনে হচ্ছে জাস্ট ওইটাতে একটা রোগ, অ্যাপেন্ডিক্স অপারেশন করলেই তো হয়ে যাচ্ছে। কিন্তু আসলে ওই দিনটা আমার জীবনে অনেক কষ্টের দিন ছিল এই কারণে যে আমি তখন ভাবছি যে আমার পরীক্ষার আর মাত্র 2 মাস আছে এসএসসি পরীক্ষার। তো এই 2 মাসে আমি কিভাবে আমি টেস্ট পেপার শেষ করব, প্লাস আমার সিলেবাসটা আবার আমি রিভিউ করব, আবার আমি কিভাবে জিপিএ 5 গেইন করতে পারবো। তো তখন আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি, যার কারণে আমার ফ্যামিলি থেকে বা আমার স্টুডেন্ট যারা ছিল, মানে আমি তখন পড়াতাম আর কি, আমারও কিছু স্টুডেন্ট ছিল, তারপর আমার টিচাররা, আমার ফ্রেন্ড সার্কেলের সব ফ্রেন্ডরা আমাকে অনেক সাপোর্ট করেছে যে না আসলে অনেকটা সময় পাবি বা যেভাবে হোক হয়ে যাবে, অত টেনশনের কিছু নেই। কিন্তু আসলে মুখে বলাটা যতটা সহজ, কাজটা আমার জন্য অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল। তো এই গল্পটা শুধুমাত্র আমি কেন বলছি, তোমরা অনেকেই দেখছে আমার ইনবক্সে বা বিভিন্ন ভিডিওতে এসএমএস করছো যে ম্যাম টেস্টের রেজাল্ট প্রচুর খারাপ হয়েছে, মাত্র 3 মাসে আমি কিভাবে এসএসসিতে ভালো রেজাল্ট করব। তো এই গল্পটা যদি তোমরা পুরো শোনো তো তখন তোমরা বুঝতে পারবা যে আসলে জীবনের একটা দিনেরও কতটা মূল্য। তো তখন আমার ফ্যামিলি থেকে সিদ্ধান্ত নেয় যে এখন অ্যাপেন্ডিক্স অপারেশন করছে না, জাস্ট একটু ওষুধের মাধ্যমে একটু ভালো থাকুক, পরীক্ষাটা যেদিন শেষ হয় তো পরীক্ষার পরের দিনই আর কি অপারেশনটা কমপ্লিট করে ফেলবো। তো তখন কোন একটা কারণে আমার মা এটা সম্পূর্ণ বিপরীতে চলে যায়। তো আমার মা বলে যে এখন হয়তো 2 মাস সময় পাবে আমার মেয়ে, তো 2 মাসে সে যদি এখন পড়তে না পারে তো তখন হয়তো ওষুধের কারণে সে এখন এই 2 মাসটা ভালো থাকছে, কিন্তু কোনো একটা কারণে দেখা যাচ্ছে পরীক্ষার দিন বা 3টে পরীক্ষা শেষ হয়েছে, 4র্থ পরীক্ষার দিন সে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তো তখন কি হবে? তখন তো জাস্ট একটা বছরই লস হয়ে যাবে। আর এখন সে পরীক্ষা দেবে, এখনও তো 2টা মাস আছে, তো অপারেশন করে যদি সে 15 দিনও রেস্ট নেয় তো তারপরও তো 1.5 মাস সময় পাচ্ছে, এই 1.5 মাসেও অনেক কিছু করতে পারবে। তো এই কনফিডেন্সটা আমার মারই ছিল, মানে আমার থেকেও আমার মার কনফিডেন্স বেশি ছিল, কারণ আমার মা জানতো আমি ঠিক কতটা পরিশ্রম করি আর কতটা সময় ব্যয় করি আমার এই পড়াশোনার জন্য। তো আমার ফ্যামিলি থেকে সকলেই তখন মার সিদ্ধান্তকে প্রায়োরিটি দেয়, তো আমিও আর কি তাদের সিদ্ধান্তই মেনে নিই। তো তখন আমি যখন অ্যাপেন্ডিক্স অপারেশন করলাম তো আমার হসপিটালে 7 দিন রেখে দিয়েছিল। 7 দিন পরে আমি বাসায় যখন আসি তখন আমার পরে যে টেবিলটা ছিল তো ওই টেবিলটাতে দাঁড়িয়ে আমি অনেক সময় কান্নাকাটি করছিলাম যে কিভাবে কি করব, আর মাত্র কয়েকটা দিন আছে। তো আমি বাসায় আসার কথাটা শোনার পরে আমার ফ্রেন্ডরা,
আমার টিচাররা সকলে আসে আমার দেখতে, বা আত্মীয় স্বজনরা আসে। তো তারা আমার অনেক অনেক সাপোর্ট করে, মেন্টালি সাপোর্ট করে যে উঠে দাঁড়াতে পারবি, তুই অবশ্যই পারবি, তুই জিপিএ 5ই পাবি আর খুব ভালোভাবে পাবি। তো এই যে একটা সাপোর্ট, এই সাপোর্টটা আসলে অনেক দূর মানুষকে নিয়ে যেতে পারে। তো আমি তখন ভাবছিলাম যে আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ড সার্কেল বা সবার যদি আমার উপরে এত কনফিডেন্স থাকে, তো আমি কেন তাদের কনফিডেন্সটাকে আমি দাঁড় করাবো না? আমি কেন তাদের এই সিদ্ধান্ত বা তাদের এই ভালোবাসা ভরসা জায়গাটা বজায় রাখবো না? তো তখন আমি অনেক পরিশ্রম করি। তো তখন একটা কথা ছিল, তোমরা তো এখন সুস্থ আছো আল্লাহর রহমতে, আর সুস্থ থাকো, আমিও এই আশীর্বাদ দোয়া করি। তো আমি তখন কি করতাম, আমি কিন্তু সবসময় বেডে শুয়ে থাকতাম। আমার তো যেহেতু অপারেশন করে 7 দিন পরেই বাসায় আসি, তো তখন আমার অতটা হাঁটাচলা করা নিষেধ ছিল, বা বসে থাকা যাবে না বেশি সময়, অনেক রেস্ট্রিকশন দেওয়া ছিল, ডক্টররা দিয়েছিল। তো তখন আমি কিন্তু সবসময় শুয়ে থাকতাম, বিছানায় শুয়ে থাকতাম, একটা বালিশ পিঠের দিকে দিয়ে। তো তখনও আমি অতটা অসুস্থতার মধ্যে কিন্তু আমি মিনিমাম 8 থেকে 12 ঘন্টা আমি তখনও পড়েছি। তখন বেডে শুয়েও তখন আমি 8 থেকে 12 ঘন্টা পড়েছি। তো তারপরে যখন আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন তখনও বলতো যে এখন এত পড়ার দরকার নেই, এখন এত ওষুধ খাচ্ছ বা এত অসুস্থ, তো এখন পড়লে শরীরে একটু ক্ষতিও তো হতে পারে, এখন একটু ঘুমের প্রয়োজন, এখন একটু রেস্টের প্রয়োজন। তো আমি কারোর কোনো কথা শুনিনি। আমার বাবা মা অনেক অনেক বোঝাতো যে আমাদের প্লাস দরকার নেই, আমার মেয়ের সুস্থতা দরকার, অনেকভাবে বলতো। তো আমি কি করতাম, ওরা বকাবকি করতো বলে দরজাটা একটু দিয়ে আমি তখনও পড়তাম। শুধু আমি মহান সৃষ্টিকর্তাকে বলতাম যে হে সৃষ্টিকর্তা, তুমি সমস্যা দিয়েছো, তুমি সমাধান দিবা, কিন্তু যেভাবেই হোক আমি যেন আমার লক্ষ্য স্থির রেখে আমার লক্ষ্যটা পূরণ করতে পারি। আমার যে অসুস্থতা, এই অসুস্থতাকে জয় করে আমি যেন সফলতা আনতে পারি। তো মহান সৃষ্টিকর্তা আমার সাথে ছিল, তিনি আমার কথা শুনেছে, আর সকলের ভালোবাসা আশীর্বাদ সব কিছুই ছিল, যার কারণে কিন্তু আমি আমাদের স্কুল থেকে তখনকার সময় মাত্র 4 জন প্লাস পেয়েছিল। তো সেই 4 জনের মাঝে আমি একজন ছিলাম। তো এই জন্যই আমি বলি যে হয়তো গল্পটা তোমাদের অনেকের কাছে বোরিং লাগতে পারে, তো এটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত একটা জীবন কাহিনী, আমার নিজের জীবন থেকে নেওয়া গল্পটা। তো আমি আমার জীবন থেকে আমি তোমাদেরকে বললাম। তো এখন অনেকে আছো সুস্থ আছো, অনেকে আছো অসুস্থ আছো। তো আশা করা যায় তোমরা চাইলে সব কিছুই পারবে। তো তোমাদের সাথে তোমাদের শিক্ষকরা, আত্মীয় স্বজনরা, পরিবারের সকলেই থাকবে। তোমরা মন দিয়ে পড়ো, স্বপ্নটাকে জয় করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।